তো হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিডের বাকি পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা নিউক্লিওটাইড নিউক্লিওসাইড নিয়ে পড়েছি। তো চলো আজকে আমরা স্ট্রাকচার এঁকে এঁকে আমরা দেখবো জিনিসগুলো কি কি করতে হবে এবং কেমন করে করতে হবে সেটা আমরা দেখবো। চলো ক্লাসটা আমরা শুরু করি। তো আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা কি পড়ছি, কোন চ্যাপ্টার পড়ছি? ক্লাস 11-এর বায়ো মলিকিউল। আমি ছোট করে লিখছি যাতে বারবার আমাকে মুছতে না হয়। এবার তোমরা আগের দিন পড়েছিলে যে 5 কার্বন ডিঅক্সি রাইবোস সুগার, তার সাথে আমাদের একটা অ্যাডিনিন যুক্ত হয়ে তৈরি হয়েছিল অ্যাডিনোসিন। তার সাথে এই অ্যাডিনোসিনের সঙ্গে ফসফেট যুক্ত হয়ে আবার আমাদের তৈরি হয়েছিল অ্যাডিনাইলেট এলএটি বা অ্যাডিনাইলিক অ্যাসিড। ঠিক সেরকম করেই আমাদের কি কি ছিল, তাহলে এই পর্যন্ত অ্যাডিনোসিন পর্যন্ত হচ্ছে আমাদের নিউক্লিওসাইড এবং এই অ্যাডিনাইলেট হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। এটা আমরা পড়েছিলাম আগের ক্লাসে। এইবার আর কি কি ছিল তাহলে আমাদের? গুয়ানোসিন, তারপর হচ্ছে তোমার ছিল গুয়ানাইলেট, তারপর থাইমিন ছিল, সেটা ছিল থাইমিডাইলেট ছিল, আর সাইটোসিন ছিল সাইটিডাইলেট। তাহলে ডিঅক্সিরাইবোস সুগার প্লাস গুয়ানোসিন, তারপর এখানে ছিল গুয়ানোসিন প্লাস ফসফেট মিলে আমাদের এটা ডিঅক্সিরাইবোস সুগার প্লাস থাইমিন ছিল আমাদের কি থাইমিডিন প্লাস ফসফেট মিলে আমাদের থাইমিডাইলেট। ডিঅক্সিরাইবোস সুগার প্লাস সাইটোসিন, এখানে ছিল সাইটিডিন প্লাস ফসফেট মিলে সাইটিডাইলেট। এইটুকু ছিল। এবার আসছে আমরা গঠনগুলো নিয়ে পড়বো। দেখো এবার তোমাদের পিউরিন পাইরিমিডিনের ছবিগুলো কিন্তু আমি দেখিয়েছি। আজকে আমরা কি দেখবো সেটা দেখে নাও। সবার প্রথমে আমরা অ্যাডিনাইলেটের ছবি আঁকবো। তো সবার প্রথমে আমরা যদি অ্যাডিনাইলেটের ছবি দেখি, সেটা কেমন দেখতে হবে? এমন রাইবোস সুগার দিলাম, এই হচ্ছে রাইবোস সুগারের ছবি। তার এখানে সেটা জানি বিটা রাইবোজ, যার OH থাকে উপরে, এখানে H, যেহেতু এটা নিউক্লিওটাইডগুলো কিসের? আর একটা জিনিস, এগুলো সবগুলোই ডিঅক্সি অ্যাডিনাইলেট। এখানে ভুলে যাচ্ছি, ডিঅক্সি অ্যাডিনাইলেট, ডিঅক্সি গুয়ানাইলেট, ডিঅক্সি, কারণ আমরা ডিএনএ এর গঠন নিয়ে পড়ছি। তাহলে এটা কিসের ছবি আঁকছি আমরা? ডিঅক্সি অ্যাডিনাইলেটের আমরা গঠন পড়ছি। এখানে ছিল H আর CH2OH ছিল। এটা হচ্ছে রাইবোস সুগারের ছবি। এর সঙ্গে নাইট্রোজেন বেস এসে যুক্ত হবে। তো আমরা আগের দিনের অ্যাডিনিনের ছবি আমরা পড়েছিলাম এরকম করে। এবার পজিশনগুলো মনে করো, যেখানে যেখানে নাইট্রোজেন ছিল 1, 3, 7, 9, এই পজিশনগুলোতে নাইট্রোজেন ছিল। এবং এখানে নাইট্রোজেন, এটা হচ্ছে 9 নাম্বার নাইট্রোজেনের পজিশন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নাম্বার। ঠিক আছে? এইবার এই যে এখানে কার্বনটা আছে, সেটা কি? দেখো এই কার্বনটা ইলেকট্রোপজিটিভ হবে। কেন বলো তো? কারণ এর ইলেকট্রনগুলা এই অক্সিজেন আর এই অক্সিজেনের দিকে শিফট হয়ে আছে। তার জন্য কি করবে? সে নাইট্রোজেন থেকে ইলেকট্রন নিবে। এই নাইট্রোজেনের যে ইলেকট্রন, সে একে অ্যাটাক করবে এবং এখান থেকে H এবং এখান থেকে OH বের হয়ে যাবে। কি রূপে বের হবে? জল হিসেবে বের হয়ে যাবে। আর এদের এই N আর কার্বনের মাঝখানে একটা বন্ধনী তৈরি হবে। এই বন্ধনীটাকে আমরা কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ধনী। তাহলে তুমি অ্যাডিনিন আর গুয়ানিনের ক্ষেত্রে গঠনটা সেমই পাবে। এখানে 1 নাম্বার অ্যানোমারিক কার্বনের সঙ্গে 9 নাম্বার নাইট্রোজেনের বন্ডটা আছে, গ্লাইকোসাইডিক বন্ডটা। তাহলে ডিঅক্সি অ্যাডিনাইলেট বা তুমি ডিঅক্সি
গুয়ানাইলেটের ক্ষেত্রে এরকম গঠন পাবে, ঠিক আছে। 1 নম্বরের সাথে নাইট্রোজেন। এবার গ্লাইকোসাইডিক বন্ড তোমরা শর্করাতেও পড়েছো। শর্করার যে গ্লাইকোসাইডিক বন্ডটা এরকম ছিল না, শর্করার যে গ্লাইকোসাইডিক বন্ডটা এরকম ছিল, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের। এরকম ছিল, এখানে কার্বন, এখানে কার্বন, সি বন্ড, ও বন্ড, সি, এটাও গ্লাইকোসাইডিক বন্ড। একটা জিনিস মনে রাখবে, গ্লাইকোসাইডিক বন্ডে আমাদের অ্যানোমারিক কার্বন থাকে। এখানে অ্যানোমারিক কার্বন এটা, এখানে অ্যানোমারিক কার্বন এটা। এই শর্করার ক্ষেত্রে গ্লাইকোসাইডিক বন্ডটাকে আমরা বলি ও গ্লাইকোসাইডিক বন্ড। আর এখানে গ্লাইকোসাইডিক বন্ডে অ্যানোমারিক কার্বনের সঙ্গে নাইট্রোজেন ইনভলভ আছে, তার জন্য এটাকে আমরা বলি এন গ্লাইকোসাইডিক বন্ড। বোঝা গেল? এইবার এর সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হতে পারে। এবার ফসফরিক অ্যাসিডের সংকেতটা কেমন? এরকম, OH OH ডবল বন্ড ও OH, এটা ফসফরিক অ্যাসিডের ছবি। এইবার এই ফসফরিক অ্যাসিড থেকে OH এবং এখান থেকে H বের হয়ে গিয়ে আমাদের একটা বন্ধনী তৈরি হয় এরকম, ঠিক আছে। তাহলে এরা জল হিসাবে বের হয়ে গেল, আর এই বন্ধনীটাকে আমরা বলছি এস্টার বন্ড, এস্টার বন্ড, এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এস্টার বন্ড। এবার যেহেতু অ্যাসিড, এর জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে, দান করে সে নেগেটিভ হতে পারে। তাহলে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? ডিঅক্সি। এটা যদি আমি অ্যাডিনিন ধরি তাহলে এটা অ্যাডিনাইলেটের ছবি, আর যদি এটা গুয়ানিন ধরি তাহলে ডিঅক্সি গুয়ানাইলেটের ছবি। এখানে OH আছে, ঠিক আছে। এইবারে তাহলে এটা ডিঅক্সি অ্যাডিনাইলেট বা গুয়ানাইলেটের ছবি। কিন্তু তোমরা বইয়ের মধ্যে একটা নতুন টার্ম পাবে এরকম, 5' ডিঅক্সি অ্যাডিনাইলেট বা গুয়ানাইলেট। কারণ নাইট্রোজেন এই রিংগুলো তো একই রকম, বাকি জায়গা হয়তো চেঞ্জ পজিশন হতে পারে। তাহলে 5' ডিঅক্সি অ্যাডিনাইলেট, ডিঅক্সি অ্যাডিনোসিন 5' মনোফসফেট, বইয়ে দেখবে এরকম টার্ম পাবে। আগেকার দিনে আমরা গুয়ানাইলেট বা অ্যাডিনাইলেট টার্মটা ইউজ করতাম, কিন্তু বর্তমানে আমরা লেখার সময় ডিঅক্সি, কারণ ডিঅক্সি, অ্যাডিনোসিন, কারণ দেখো এই ফসফেট ছাড়া এই টোটালটাকে অ্যাডিনোসিন বলবো। তারপর তার সঙ্গে আমাদের যদি ফসফেট একটা থাকে তাহলে কোন নাম্বার পজিশনে ফসফেটটা যুক্ত আছে? 5 নাম্বার কার্বনের সঙ্গে, তার জন্য মনোফসফেট, কারণ ফসফেট একটাই আছে। যদি এর সঙ্গে আরেকটা ফসফেট থাকতো তখন তাকে বলবো ডাইফসফেট। দেখা গেল এর সাথে ও আবার ফসফেট আছে, বন্ড OH ডবল বন্ড O বন্ড O মাইনাস, তাহলে আমরা কি বলবো এবার? ডিঅক্সি অ্যাডিনোসিন 5' ডাইফসফেট, মানে দুইটা ফসফেট। যদি এর সাথে আরেকটা ফসফেট যুক্ত থাকে তাহলে আমরা কি বলবো ওকে? মনে করো আরেকটা ফসফেট যুক্ত আছে, তাহলে আমরা কি বলবো? ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। তো এটা হচ্ছে মডার্ন টার্মিনোলজি, আমরা এইভাবে ইউজ করি। তাহলে 3টা আছে, তাই আমরা এখানে ট্রাই লিখে দিই। বুঝা গেল আশা করি? এটা গেল। এবার আমরা থাইমিন আর সাইটিডিনের যদি ছবি আঁকি তাহলে দেখো সেমি গঠন হবে, এখানে H, এখানে OH, H H H H H CH2OH। এবার পিরিমিডিনদের ক্ষেত্রে তো আমাদের একটাই হেটারোসাইক্লিক রিং থাকে, যার 1 নাম্বার পজিশন এটা 1 2 3 4 5 6, এর সঙ্গে H যুক্ত থাকে। তাহলে এখান থেকে জল বেরিয়ে গেল আগের মতোই, আর এদের মাঝখানে বন্ধনী, তাহলে এটাও N গ্লাইকোসাইডিক বন্ড। থাইমিন আর সাইটোসিনের ক্ষেত্রে তুমি এরকম গঠন পাবে, কিন্তু পজিশনটা দেখো এবার 1 নাম্বার কার্বনের সাথে 1 নাম্বার নাইট্রোজেনের এখানে কিন্তু বন্ড পাচ্ছ। আগেটা 9 নাম্বার ছিল, এবার 1 নাম্বার, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর এর সাথে যদি ফসফেট যুক্ত হয়
তাহলে এমন হবে দেখতে গঠনটা, ডাবল বন্ড ও ও মাইনাস এদিকে দিয়ে দিলাম। এবার তাহলে এই যে গঠনটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলতে পারি, ডিঅক্সি থাইমিডিন 5 প্রাইম মনো ফসফেট বলতে পারি, ঠিক আছে, বা ডিঅক্সিসাইটিডিন 5 প্রাইম মনোফসফেট বলতে পারি। যদি দুইটা থাকে তাহলে ডাই, তিনটা থাকলে ট্রাই। বোঝা গেল? আমরা ওই অ্যাডিনাইলেট বা থাইমিডাইলেট ওই টার্মগুলো ইউজ করি না, আমরা অ্যাকচুয়ালি এরকম করে টার্মিনোলজিগুলো ইউজ করি। আশা করি তোমাদের এই নিউক্লিওটাইডের গঠন সম্পর্কিত তোমাদের আইডিয়া আশা করি চলে এসেছে। তাহলে গেল এই পার্টটা। তাহলে এটা হচ্ছে আমাদের ফসফোডাইএস্টার বন্ধনী। সাতটার বইয়ে কিন্তু এই ছবিটা ভুল লেখা আছে, এইখানেও বন্ধনী আছে, হাইড্রোজেন আর অক্সিজেন মাঝখানে বন্ধনী। তোমাদের সাতটার বইয়ে কিন্তু ওরা এই জায়গায় ফসফোডাইএস্টার বন্ডটা দিয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি না, তাই তোমরা এটা ঠিক করে নেবে, ঠিক আছে? তাহলে গেল এই পার্টটা। এরপর আমরা কি করব, এরপর আমরা ডিএনএ স্ট্রাকচার করব। এবার তোমরা ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে পড়বে। ডিএনএ স্ট্রাকচার বেসিক জিনিস তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, বাকি তোমরা এবার দেখো। এবার বইয়ের মধ্যে ক্লাস 10 থেকে হয়তো পড়ে যাচ্ছ, ডিএনএ এমন দেখতে হয়, হেলিক্যাল গঠন দেখা যায় এবং দ্বিতন্ত্রী হয়। এক পাশে থাকে 5 প্রাইম আর এক পাশে 3 প্রাইম। আর একটা ছবি আঁকি এরকম, তাহলে এটার 3 প্রাইম, এটার 5 প্রাইম। কি 5 প্রাইম 3 প্রাইম সেটা জানি বল। ডিএনএ এর ডাবল স্ট্যান্ডার্ড হয়। ডিএনএ কেমন হয়? ডাবল স্ট্যান্ডার্ড, ডিই স্ট্যান্ড, এসটিএ স্ট্যান্ডার্ড, এবং অ্যান্টি প্যারালাল হয়। ডিএনএ হয় দ্বিতন্ত্রী এবং অ্যান্টি প্যারালাল, মানে একটার 5 প্রাইম থাকলে আরেকটা স্ট্যান্ডে 3 প্রাইম থাকবে, এখানে 5 প্রাইম থাকলে আরেকটা 3 প্রাইম থাকবে। এখানে 5 প্রাইম বলতে 5 প্রাইম ফসফেটকে বোঝানো হয়, 3 প্রাইম বলতে 3 প্রাইম ওএইচ কে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক গঠন। এবার ডিএনএ এর মধ্যে থাকে এরকম করে সুগার, তারপর ফসফেট, এখানে সুগার তারপর ফসফেট, এইবার সুগার তারপর আবার ফসফেট, সুগার দিলাম, আবার থাকে ফসফেট, আবার সুগার, আবার ফসফেট। তো ডিএনএ এর যে মেন গঠনটা, এর মধ্যে সুগার আর ফসফেট হচ্ছে ডিএনএ এর ব্যাকবোন গঠন করে, ব্যাকবোন। আর এদের এই সুগার থেকে আমাদের নাইট্রোজেন বেসগুলো বের হয়। অ্যাডিনিন থাকলে তার সঙ্গে উল্টা দিকে থাইমিন থাকবে এবং তাদের মাঝখানে দুটো বন্ধনী। এখানে যদি গুয়ানিন থাকে তাহলে এখানে সাইটোসিন থাকবে, মাঝখানে 3টা বন্ধনী। এখানে মনে করো থাইমিন আছে, তো এখানে অ্যাডিনিন, মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ধনী। তো ডিএনএ এর ক্ষেত্রে বেসগুলো থাকে মাঝখানে এবং সাইডের দিকের ব্যাকবোনটাতে থাকে সুগার আর ফসফেট, ঠিক আছে? এটা বেসিক জিনিস। এবার এই ডিএনএ এর ডবল স্ট্যান্ডার্ড গঠনটাতে তুমি যদি তাপ দাও বা তীব্র অ্যাসিড বা ক্ষার দাও, তাহলে ডিএনএ স্ট্র্যান্ডগুলো না খুলে যেতে, এরকম করে খুলে যায়। এই খুলে যাওয়া ঘটনাকে বলা হয় ডিন্যাচুরেশন। তাহলে ডিএনএ যদি খুলে যায় তাকে আমরা কি বলবো? ডিন্যাচুরেশন। আর তুমি যদি আবার ঠান্ডা করো ডিএনএ কে, তখন ডিএনএ গুলো আবার পরস্পরের সাথে জুড়ে যাবে, এটাকে বলা হয় রিন্যাচুরেশন বা অ্যানিলিং, অ্যানিলিং, ঠিক আছে? তাহলে তাপ দিলে বা অ্যাসিড দিলে বা ক্ষার দিলে আমাদের কি হয়? ডিএনএ খুলে যায়, এই ঘটনাকে ডিন্যাচুরেশন বলে এবং রিন্যাচুরেশন বলে। এইবার ডিএনএ এখানে তাহলে কি থাকবে? নাইট্রোজেন বেসগুলো এরকম করে এক্সপোজ হয়ে যাবে। টি মনে করো এখানে জি আছে, মনে করো টি আছে, মনে করো এখানে এ আছে, মনে করো এখানে সি আছে, তাহলে খোলার পর এরকম থাকবে।
এবং এবং জোড়া যাওয়ার পর আবার এদের মাঝখানে হাইড্রোজেন বন্ধনী তৈরি হবে। ক্ষার অ্যাসিড হিট কি করে, হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দেয়। এবার কোনো ডিএনএ এর মধ্যে যদি জি আর সি বেশি থাকে, সেই ডিএনএ এর মেল্টিং টেম্পারেচার বেশি হবে, কারণ জি আর সির মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধনী থাকে। কয়টা? 3টা। আর কোনো ডিএনএ এর মধ্যে যদি হাইড্রোজেন অ্যাডিনিন আর থাইমিন বেশি থাকে, তার মেল্টিং টেম্পারেচার কম হবে, মানে তাকে গলাতে কম হিটের দরকার হবে। বোঝা গেল? কারণ এ আর টির মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ধনী আর জি আর সির মাঝখানে 3টা, তো 3টা ভাঙতে তো বেশি শক্তি লাগবে। এটা আশা করি বোঝা গেল। এবার ডিএনএ কিন্তু 260 তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি শোষণ করে, যেটাকে আমরা কি বলি, ইউভি রশ্মি। তো তুমি যদি ডিএনএ দেখতে চাও, তোমাকে ইউভি রশ্মি প্রয়োগ করতে হবে। তুমি দেখতে পাবে না ইউভি রশ্মি, কারণ তোমার ভিজিবল যে রেঞ্জ আমাদের চোখের, মানুষ যে চোখ দিয়ে দেখে, সেটা তো ওই 400 পর থেকে মনে করো শুরু হয়। তো তুমি ডিএনএ দেখতে পাবে না, তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি যদি কোনো ডিএনএ কে ইউভি রশ্মি দাও, ডিএনএ সেই ইউভি রশ্মি শোষণ করতে পারে। ঠিক আছে? এবং তুমি মোবাইল দিয়ে বা অন্য কোনো ক্যামেরা দিয়ে তুমি ফটো তুলতে পারবে, কারণ তোমার মোবাইলের ক্যামেরা কিন্তু ইউভি রশ্মি হোক বা আলট্রা, যেটাকে আমরা বলি অতি রেড, আমরা এই যে দেখো এই রিমোটের, আমার কাছে রিমোটটা এখন নেই, আমি তোমাদের দেখাতাম, রিমোটের লাইট জ্বালালে তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি মোবাইলের ক্যামেরা দিয়ে দেখতে পাবে। তো ডিএনএ 660 তরঙ্গ দৈর্ঘ্যের আলো রশ্মি কিন্তু শোষণ করে। কে শোষণ করে? ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে তারা শোষণ করে। কেন 260 তরঙ্গ দৈর্ঘ্যের আলো রশ্মি শোষণ করে? কারণ ওই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যে অ্যাটমগুলো থাকে, তারা প্রত্যেক আলো রশ্মির মধ্যে মানে শক্তি থাকে। এই 260 তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে শক্তিটা থাকে, সেই নাইট্রোজেন বেসের মধ্যে থাকা অ্যাটমগুলো সেই শক্তিটা শোষণ করলেই তারা ইলেকট্রনের একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ওঠে। এবং ইউভি রশ্মির মধ্যে সেই শক্তিটাই থাকে যতটা দরকার এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাওয়ার জন্য। বুঝা গেল? তো ডিএনএ এটা মনে রাখবে, 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো রশ্মি শোষণ করে। এবং এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ মধ্যে নাইট্রোজেন বেসগুলো কোথায় আছে? ভিতরে। আর তুমি যখন ডিএনএ কে ভাঙলা, ডিন্যাচুর করলা, স্ট্র্যান্ডগুলো আলাদা করলা, তাহলে কি এই নাইট্রোজেন বেসগুলো এক্সপোজ বেশি হচ্ছে। তাই একটা জিনিস মনে রাখবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বেশি ইউভি রশ্মি শোষণ করে অ্যাজ কম্পেয়ার টু ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ঘটনাটাকে বলা হয় হাইপারক্রোমাটিক শিফট। ঠিক আছে? কারণ কি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেসগুলো বেশি এক্সপোজ থাকে। ঠিক আছে? বাইরে বের হয়ে আছে এরা। ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে তো ভিতরে থাকে। আর আশা করি এতটুকু জিনিস বোঝা গেল। এগুলো ডিএনএ হচ্ছে ওই যে রাসায়নিক প্রপার্টি কিছু আছে, এগুলো ওই মধ্যে পেয়ে যাবে তোমরা। তাহলে আশা করি ডিন্যাচুরেশন কি, হাইপারক্রোমাটিক শিফট কি, এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝবে। এইবার আরেকটা জিনিস শেখাবো তোমাদের, যেটা আছে চারগফের রুল। আমরা কিন্তু এখনো ডিএনএ স্ট্রাকচারে যাইনি। চারগফের সূত্র। এই বিজ্ঞানী চারগফের মতে একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে যতগুলি অ্যাডেনিন থাকবে, ঠিক ততগুলি থাইমিন থাকবে, এবং যতগুলি গুয়ানিন থাকবে ততগুলি সাইটোসিন থাকবে। ঠিক আছে? আমরা তাহলে বলতে পারি অ্যাডেনিন যতগুলো, থাইমিন ততগুলো, এবং গুয়ানিন যতগুলো, সাইটোসিন ততগুলো। বা আমরা বলতে পারি A + G = T + C। এই সূত্রটা কিন্তু তোমরা মনে রাখবে, চারগফের সূত্র। এখান থেকে পরীক্ষায় অঙ্ক আসতে পারে। কেমন করে অঙ্ক আসবে? তাহলে একটা ডিএনএ এর মধ্যে বা একটা প্রজাতির ডিএনএ এর মধ্যে যদি অ্যাডেনিন 18% থাকে, তাহলে থাইমিন কত থাকবে? 18%ই থাকবে। বুঝা গেল? এবার 100 মেলাতে গেলে তোমাকে কত করতে লাগবে? তাহলে 18, আমরা সোজা একটু নিচ্ছি, 20% থাকলে থাইমিন 20% থাকবে।
ঠিক আছে, তাহলে 40 20 20 40 তো হয়ে গেল 40%। তাহলে তোমার গুয়ানিন থাকবে 100 মিলাতে গেলে 60, 100 মাইনাস 40 করলে 60 হবে, তাই গুয়ানিন হবে তোমার 30% আর সাইটোসিন হবে তোমার 30%। তাহলে যোগ করে দেখো, অ্যাডিনিন 20 আর গুয়ানিন 30, আর এদিকে হচ্ছে তোমার থাইমিন 20 আর সাইটোসিন কত 30, তাহলে দেখো 50 সমান সমান 85 হচ্ছে। বোঝা গেল? এই দেখো এই সূত্রটা আসতেছে। পরীক্ষায় তোমাকে দিবে, মনে করো একটা পরীক্ষায় বলে দিল যে একটি প্রজাতির ডিএনএ এর মধ্যে অ্যাডিনিন 30%, তাহলে সাইটোসিন কত, এরকম করে কোশ্চেন দেবে। তাহলে কিভাবে বের করবে? তুমি জানো অ্যাডিনিন যদি 30 হয় তাহলে থাইমিন 30ই হবে, তাহলে 30 30 60 তো চলেই গেল, বাকি থাকলো 40। তাহলে গুয়ানিন হবে 40, বাকি থাকলো, তাহলে গুয়ানিন নিশ্চয়ই 20 হবে, আর সাইটোসিনের কত হবে 20, বাস হয়ে গেল তোমার উত্তর। তাহলে এটা হচ্ছে তোমার চারবাফের সূত্র। তাহলে এই জিনিসগুলো আমি বলে দিলাম। এইবার আমরা আসি ডিএনএ এর গঠনের মধ্যে। এবার আর একটা জিনিস বলতে লাগবে তোমাকে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এই কনসেপ্টটা সম্বন্ধে জানো। আর ডিএনএ থেকে মনে রাখবে আমাদের আরএনএ তৈরি হয়, এবং আরএনএ থেকে তৈরি হয় আমাদের প্রোটিন, ঠিক আছে? আর আরএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন আর এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আবার আরএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এবার তোমরা জানো ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। রেপ্লিকেশন, এই তথ্যটা দিয়েছে বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক, CRICK, ঠিক আছে? এবার ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সাহায্য করে আরএনএ পলিমারেজ, শর্টকাটে লিখি আরএনএ পল। রেপ্লিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে ডিএনএ পলিমারেজ বা ডিএনএ পল। ট্রান্সলেশনে অনেক ফ্যাক্টর সাহায্য করে, ওটা এখানে লেখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এইবার যখন একটা আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলেছি এখানে? রিভার্স ট্রান্সক্রিপশন। এই যে নতুন ডিএনএটা তৈরি হলো, এইটা তাহলে ডিএনএ থেকে, তাহলে আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। অ্যাকচুয়ালি এই আরএনএটার নাম হচ্ছে এমআরএনএ বা আরআরএনএ বা টিআরএনএ হোক। এই এমআরএনএ থেকে, মেইনলি এমআরএনএ থেকে আমরা ডিএনএ তৈরি করি। এই ডিএনএটার নাম হচ্ছে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। ভাইরাস এরকম করে সিডিএনএ তৈরি করতে পারে। তাহলে নর্মাল ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে আবার কি তৈরি হলো, তাহলে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এর নাম কি? ট্রান্সক্রিপশন, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে আবার পুরোনো ডিএনএ। কমপ্লিমেন্টারি কারণ এই ডিএনএ আর এই ডিএনএ সেম, কেবলমাত্র এই সিডিএনএ এর মধ্যে একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে ইন্ট্রন। আর এখানে আমাদের ইন্ট্রন প্লাস অ্যাক্সন দুইটাই থাকে। আমাদের তোমরা জানো যে ডিএনএ এর মধ্যে জিন থাকে। এবার জিনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রন আর একটা হচ্ছে এক্সন। এক্সন পার্টটা আমাদের কাজে লাগে, কিন্তু ইন্ট্রনটা কোনো কাজে লাগে না। তাই আমরা যদি এই কমপ্লিমেন্টারি ডিএনএ এর মধ্যে মনে রাখবে ইন্ট্রন থাকে না। বোঝা গেল? আচ্ছা, গেল। এই সেন্ট্রাল ডগমা কনসেপ্টটা তোমরা বুঝলা। এবার ডিএনএ
ডিএনএ থেকে আমাদের ডিএনএ তৈরি হয়, ওই প্রক্রিয়াকে আমরা কি বলি, রেপ্লিকেশন বলি। এবার রেপ্লিকেশনের জন্য কিন্তু আমাদের এই মাতৃ ডিএনএকে আমাদের সবার প্রথমে খুলে যেতে হয়। এবার আমার একটু কালিটা শেষ হয়ে গেছে, একটু কালিটা ভরে নিই, এক সেকেন্ড একটু দেখো। এই ভিডিওগুলো কিন্তু আমার একটু লেন্দি হয়, যে সকল স্টুডেন্ট দেখে, আমার কিন্তু ভিডিওর ভিউ হয়তো কম আছে কিন্তু ওয়াচ টাইম কিন্তু বেশ ভালো হয়। তো কিছু স্টুডেন্ট হয়তো ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখে, আমার মেইনলি টার্গেট সেই সমস্ত অডিয়েন্সই। এই ভিডিওগুলো ইনকামের জন্য একদমই না, যাতে তোমরা জিনিসগুলো ভালো করে বুঝতে পারো, তার জন্যই এইগুলো জনস্বার্থে প্রচলিত, মানে কি বলে, প্রচারিত। তো দেখো ভিডিওগুলো ভালো করে। কি হয় এখানে বললাম, রেপ্লিকেশন হওয়ার জন্য কি দরকার, আমাদের ডিএনএ গুলাকে সবার প্রথমে খুলতে হবে। তারপর আমাদের একটা উৎসেচক আছে, ওটাকে বলে ডিএনএ প্রাইমেস, বা তোমরা শুধু প্রাইমেস ধরো। এ হচ্ছে একটা আরএনএ স্ট্র্যান্ড তৈরি করে, এরকম করে আরএনএ স্ট্র্যান্ড তৈরি করে। তারপর তাকে দেখে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়, তাকে ধরে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। মনে রাখবে, ডিএনএ কিন্তু আপনি আপ তৈরি হতে পারে না। ডিএনএ তৈরি হওয়ার জন্য আমাদের কি লাগে, একটা আরএনএ প্রাইমার লাগে। এই প্রাইমারটা কে দেয়, একটা উৎসেচক যার নাম হচ্ছে প্রাইমেস, ওকে ধরে নতুন ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, পরবর্তীতে আবার ওই আরএনএ প্রাইমারটাকে ভাগাই দিয়ে ডিএনএ আবার তৈরি হয়। ঠিক আছে, তাহলে নতুন এগুলো, এই যে ডিএনএ, এটা তাহলে কি মাতৃ ডিএনএ, আর এগুলো হচ্ছে আমাদের নতুন অপত্য ডিএনএ। এবার অপত্য ডিএনএ এর মধ্যে দেখো হাফ কি আছে, প্যারেন্ট স্ট্র্যান্ড আছে লালটা, আর হাফ কি আছে, আর অর্ধেক স্ট্র্যান্ডটা হচ্ছে আমাদের নিউ, তাই না? আমাদের এই ধরনের ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতিকে বলা হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, বাংলায় বলে অর্ধ রক্ষণশীল প্রতিলিপিকরণ। তো ক্লাস 12-এ এগুলো আছে, রক্ষণশীল, অর্ধ রক্ষণশীল, এরকম পদ্ধতি আছে। কিন্তু আমাদের ডিএনএ রেপ্লিকেশন কেমন, সেমি কনজারভেটিভ। কিভাবে সেটা আবিষ্কার হয়, ডিএনএ সেমি কনজারভেটিভ ক্লাস 12-এ গিয়ে শিখবে। তাহলে কেন সেমি মানে অর্ধেক, কনজারভেটিভ মানে অর্ধেক কনজার্ভ। দেখো লাল স্ট্যান্ড অর্ধেক কনজার্ভ আছে, আর নতুন স্ট্যান্ড এই কালোটা আছে। ঠিক আছে, তাহলে তোমরা আজকে, এখন আমি তোমাদের পড়াবো ডিএনএটা কেমন দেখতে হয়। তো ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয় সেটা পরে গিয়ে ভালো করে পড়বে। এখন আমরা মনে করো ডিএনএর এইটুকু জায়গা কেমন দেখতে হয় সেটা আমরা পড়বো, বোঝা গেল? তো চলো এইটুকু জায়গা কেমন দেখতে হয় সেটা সম্বন্ধে আমাদের বলি। তাহলে নতুন ডিএনএ তৈরি হওয়ার জন্য একটা টেমপ্লেট লাগবেই, টেমপ্লেট ছাড়া কিন্তু নতুন ডিএনএ তৈরি হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এইদিকে একটা ডিএনএ টেমপ্লেট আছে, এটা মনে করো টেমপ্লেট স্ট্যান্ড, টেমপ্লেট ডিএনএ। তাহলে এই টেমপ্লেট ডিএনএটার মধ্যে কি কি থাকবে, সুগার থাকবে, ফসফেট থাকবে, সুগার ফসফেট, আবার সুগার, আবার ফসফেট, আবার সুগার, আবার ফসফেট থাকবে নিশ্চয়ই। সুগারের সঙ্গে কে থাকবে, নাইট্রোজেন বেস, মনে করো এখানে জি, মনে করো এখানে এ, মনে করো এখানে টি, আমি তিনটাই দিলাম, এরপর আর গেলাম না। তাহলে এইবার আমরা দেখব যে নতুন ডিএনএ কিভাবে স্ট্র্যান্ডগুলো আসে। তো এর আগে পর্যন্ত মনে করো এখান পর্যন্ত আরএনএ প্রাইমার যুক্ত হয়ে আছে। এটা কি আরএনএ প্রাইমারটা, আরএনএ প্রাইমারের মধ্যে মনে করো এটা হচ্ছে লাস্ট সুগারটা, এটা মনে করো সি আছে, এখানে এইচ, যেহেতু আরএনএ এখানে ওএইচ থাকবে, এইচ এইচ এইচ, এখানে CH2, তার সঙ্গে একটা ফসফেট যুক্ত থাকবে।
অ্যাকচুয়ালি এরকম করে থাকবে, CH2 P ডাবল বন্ড O বন্ড O মাইনাস O, তারপর আবার ফসফেট বন্ড O মাইনাস ডাবল বন্ড O বন্ড O বন্ড P বন্ড O বন্ড O মাইনাস বন্ড O। প্রথম যে এটা হচ্ছে, আমি একটাই ছবি হচ্ছে, এটা RNA, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে মনে করো এটা G তো C তো, তাহলে এটার নাম হচ্ছে সাইটিডিন 5 প্রাইম ট্রাইফসফেট। এটা কার বেস? RNA এর বেস, কিন্তু আগে বললাম RNA, এটা হচ্ছে RNA এর বেসটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেন RNA এর, সরি এখানে ওইটা দেওয়া হয়নি। এবার ডিএনএ এর গঠনের ক্ষেত্রে তাহলে এটা RNA প্রাইমারটা, এরপরের যে বেসগুলো আসবে সেগুলো ডিএনএ এর আসবে, ঠিক আছে? কেন আমাদের RNA প্রাইমারটা দরকার? কারণ ডিএনএ তৈরি হওয়ার সময় এই 3 প্রাইম ওএইচটা লাগবে। এই 3 প্রাইম ওএইচটা ছাড়া কিন্তু নতুন বেস যুক্তই হতে পারবে না। আর এখানে এই গুয়ানিন আর থাইমিনের সাইটোসিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধনই দেখতে পাবে। তাহলে এইবার যে বেসগুলো আসবে সেগুলো কেমন হবে? বেসগুলো এমন করে আসে, দেখো বেসগুলো অ্যাডেনিন আছে যেহেতু, তা থাইমিন আসবে, তাহলে এখানে কি আসবে? থাইমিন। এবার ডিএনএ এর বেস, তাই এখানে H থাকবে, এখানে H, এখানে OH, এখানে H, এখানে CH2। বেসগুলো কিন্তু এরকম করে আসে, ট্রাইফসফেট অবস্থায় আসে, O মাইনাস ডাবল বন্ড O বন্ড O বন্ড P ডাবল বন্ড O বন্ড O মাইনাস বন্ড O মাইনাস। তাহলে এটা, তাহলে আমি এটা মুছে দিই। তাহলে এটার নাম কি? ডিঅক্সি থাইমিডিন 5 প্রাইম ট্রাইফসফেট, ফসফেট। এবং ফসফেটের মধ্যে আচ্ছা আরেকটা ফসফেট দিতে লাগবে, তো পি ডাবল বন্ড O মাইনাস ডাবল বন্ড O, ঠিক আছে? গেল। এই প্রথম ফসফেটটাকে বলে আলফা ফসফেট, তারপর এটাকে বিটা, তারপর এটাকে বলে গামা ফসফেট। বুঝা গেল? এইবার তাহলে এই থাইমিন আর অ্যাডিনিনের মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ধনই তৈরি হয়ে গেছে। এইবার এখানে যে ফসফেটটা আছে সেটা পজিটিভ চার্জ অনুভব করে, কেন? কারণ তার সঙ্গে নেগেটিভ বাউন্ড অক্সিজেন আছে। তার মানে এই যে অক্সিজেন, তার মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো এই ফসফেটকে দিবে। দেওয়ার আগে সে তার প্রোটন মানে H+টাকে বের করে দিতে পারে, এবং তার ইলেকট্রনগুলো কাকে দিয়ে দিল? ফসফেটকে। তার জন্য তাদের মাঝখানে বন্ধনী তৈরি হলো। ট্রাইফসফেট অবস্থায় এই ফসফেটগুলো একে অপরকে বিকর্ষণ করে, কারণ ফসফেট জানি আমরা নেগেটিভ চার্জ, তারা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আছে যেন তারা একটু পজিটিভ চার্জ অনুভব করছে ঠিকই, কিন্তু ফসফেট তো কি আমাদের নেগেটিভ চার্জ হয়। তার জন্য তারা কি করে বলতো? এখান থেকে আলাদা হওয়ার চেষ্টা করবে, এবং তারা এই অবস্থায় বের হয়ে যাবে। এইখানে তাদের এই জায়গায় যে তাদের বন্ডটা আছে ফসফেটের সঙ্গে সেটা ভেঙে যাবে, যার ফলে তারা এরকম করে বের হয়ে যাবে। কেমন করে? এই দেখো, এই অবস্থায় তারা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোন কোন ফসফেট বের হয়ে গেল? বিটা আর গামা। এটাকে বলে পাইরোফসফেট। এই পাইরোফসফেট পরবর্তীতে আবার জলের সঙ্গে বিক্রিয়া করে, মানে জলের সাহায্যে হাইড্রোলাইসিস হয়ে আমাদের আবার পুনরায় ভেঙে যেতে পারে। ঠিক আছে? এই এক একটাকে আমরা কি বলি? ফসফেট বা পিআই শর্টকাটে। পাইরোফসফেটকে আমরা বলি পিপিআই, আর এদেরকে বলি আমরা পিআই বা ফসফেট নরমাল।
এবার ফসফরিক অ্যাসিড কখন বলবো, যখন এদের মধ্যে OH থাকবে, ঠিক আছে। তাহলে এবার দেখো জিনিসটা, তাহলে এটা হচ্ছে নর্মাল ফসফেট, এরা কম স্টেবল, ট্রাইফসফেট অবস্থায় সবচেয়ে কম স্টেবল থাকে, পাইরোফসফেট অবস্থায় বেশি স্টেবল থাকে, একদম ভেঙে গেলে সবচেয়ে বেশি স্টেবল থাকে, এবং কোনো প্রক্রিয়া যেন স্টেবিলিটির দিকে যায়। তাহলে এইবার এখান থেকে আমাদের কি বের হয়ে গেল, এই পাইরোফসফেট যদি বের হয়ে যায় তাহলে বাকি থাকলো কি, এই ফসফেটটা, এই ফসফেটটাকে আমি এখানে লিখবো এবার। তাহলে এই ফসফেট লিখলাম, এর সঙ্গে বন্ধনীটা লিখলাম, এর এক পাশে ডাবল বন্ড ও আছে, এক পাশে মাইনাস চিহ্ন আছে, আর সি এরকম করে আমি মাঝখানে এই ওটা দিয়ে দিলাম। এইটাকে আমি এটা কেটে দিচ্ছি, দেখো আগে যা স্ট্রাকচারটা করলাম সেটাই এখানে আমি করে দিলাম, বোঝা গেল। তাহলে মাঝখানে কি আছে, অক্সিজেন আছে, বুঝলে। তাহলে এই প্রোটনটাকে আমি কেটে দিলাম। এরকম করে তোমাদের বইয়ের মধ্যে তোমরা ছবিটা পাবা। এখানে আরএনএ প্রাইমারটা আমি ব্যবহার করেছি ঠিকই, কিন্তু তোমাদের বইয়ের ডিএনএ ছবির মধ্যে এই আরএনএ প্রাইমার বাদে পরবর্তীগুলো যোগ হয়ে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো এবার, ডিঅক্সিথাইমিডিন 5' মনোফসফেট, ঠিক আছে। তাহলে আমি যদি টোটালটাকেই মুছে দিই, এরকম গঠন দেখতে পাবে। তাহলে এই বন্ধনীটাকে আমরা কি বলবো, এস্টার বন্ধনী, যেহেতু ফসফেট আছে তাই ফসফো এস্টার বন্ধনী। এই বন্ধনীটাকে আমরা কি বলবো, এটাকেও আমরা বলবো ফসফো এস্টার বন্ড। প্রথম ফসফো এস্টার বন্ডটা 3 নাম্বার OH এর সঙ্গে যুক্ত, তার জন্য 3' ফসফো এস্টার বন্ড, কেমন 3', আর পরেরটা 5' এর সঙ্গে যুক্ত, তার জন্য 5' ফসফোডাইস্টার বন্ড, ফসফো এস্টার বন্ড। আর এই দুইটা বন্ডকে একসঙ্গে আমরা বলতে পারি 3', 5' ফসফো, দুইটা বন্ধনী তাই ডাই এস্টার বন্ড। তোমাদের বইয়ে তাই এরকম করে লেখা থাকে ফসফোডাইস্টার বন্ড, কিন্তু সেটা কি ধরনের ফসফোডাইস্টার বন্ড, 3', 5', কারণ 3'টা আগে 5'টা পরে আছে, তাই বোঝা গেল। এইভাবেই ডিএনএ আমাদের তৈরি হতে থাকে। তো বাকি আমি আরেকটা বেস আমি তোমাদের রেখে দেখাচ্ছি। তো দেখো পরবর্তী যখন, তাহলে পরবর্তীটা টি আছে, তাহলে এরপরেরটা কেমন হবে, এরপরের বেসটা আমরা আঁকি তাহলে। তাহলে এই হচ্ছে রাইবো সুগার, তার সঙ্গে আমাদের এখানে এইচ এইচ, এখানে এইচ, এখানে OH, এখানে এইচ, তাহলে এখানে অ্যাডিনিন, এদের মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ধনী, তাহলে এখানে এইচ, এখানে CH2, তাহলে ট্রাইফসফেট অবস্থায় আসবে, তারপর গামা আর বিটা বের হয়ে যাবে, তাহলে মাঝখানে থাকবে একটা ফসফেট, এদের মাঝখানে একটা O, আর এদের মাঝখানে একটা বন্ধনী, বাকি থাকবে ডাবল বন্ড বন্ড O-। বুঝা গেল। এরপর আবার আসবে, এরকম করে চলতে থাকবে। আর তোমাদের বইয়ের ছবিটা এখান থেকে দেওয়া আছে, এই আরএনএ এর গল্পটা দেওয়া নেই, এখান থেকে তোমাদের বইয়ে দেখবে ছবিটা দেওয়া আছে, বুঝা গেল। তাহলে যদি আমি এখান থেকে ধরি, এটা কি 5 নাম্বার কার্বন, তাহলে এটাকে আমরা বলছি 5' ফসফেট। এখানে যে আমি লিখেছি 5' ফসফেট, এটা অ্যাকচুয়ালি এটার ছবি দেওয়া আছে। আর 3' OH মানে এই যে 3 নাম্বার পজিশনে এই OH-টার কথা বলা হচ্ছে। তো ডিএনএ বাস্তবে এমন হয়, এক পাশে কি থাকবে 5', 3', আর একদিকে থাকবে 5', 3'। তাহলে এটা যদি 5' ফসফেট হয়, এটা থাকবে এই পাশে থাকবে 3' OH থাকবে। কেন এমনই হয় সেটা ছবি এবার আঁকবো। তো আস্তে আস্তে জিনিসগুলো দেখো কিভাবে বাস্তবে জিনিসগুলো হয়। গেল এইটুকু জিনিস। এবার আমি তোমাদের কি দেখাবো, যে ডিএনএ কেন 5' to 3'ই হয়। তাহলে আমি আবার ছবি আঁকি, এবার আমি শুধু ডিএনএটার ছবি আঁকছি। তাহলে এদিকে সুগারের ছবি দাও, মনে করো এই পাশে অ্যাডিনিন দিলে এইচ 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 OH, এই পাশে এইচ, এই পাশে CH2, মনে করো এখানে ফসফেট যুক্ত হয়ে আছে, ডাবল বন্ড O-। এবার ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলি কেন বলতো,
এই ওটার জন্য। এই ওটার সঙ্গে তো এইচ যুক্ত হয়ে থাকতেই পারে যদি প্রোটনটা দান না করে। প্রোটন দান করবে কিনা সেটা জলীয় দ্রবণের পিএইচ এর উপর নির্ভর করে, ঠিক আছে। যদি ওএইচটা থাকে, সেই যদি জলীয় দ্রবণে এইচ প্লাস দেয়, তাহলে সেটা কি হবে, ও নেগেটিভ হয়ে যাবে। তাহলে মনে রাখবে আমরা নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড বলি এই ফসফেট গ্রুপের জন্য, মেইনলি এই ফসফেট গ্রুপের ওএইচটার জন্য, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এটা 5 প্রাইম এন্ড, এটা 5 প্রাইম এন্ড মানে 5 প্রাইম ফসফেট, এটা 3 প্রাইম ওএইচ। এবার পরবর্তীটা দেই, পরবর্তী সুগার আমি আরেকটা রাখি। মনে করো এটা থাইমিন, এটা আমি এইচ দিলাম, এখানে এইচ দিলাম। আচ্ছা, এই কালিটা লিখছে না, আমাকে একটু কালো কালি ভরতে হবে, তার জন্য একটু সময় চাচ্ছি। আমি একটু দেখি ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে, 40 মিনিট হয়েছে কেবলমাত্র, এখন আরো প্রচুর সময় আছে। এবার কালো কালি শেষ, নীল কালি শেষ হয়ে গেছে। যাই হোক, আমাদের কাছে কালি আছে অনেক। দেখো পড়াটা এবার, তাহলে এখানে আমি কি দিব, এইচ, এখানে ওএইচ, এটা তো ডি, এখানে এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, এখানে CH2 বন্ড, কাকে দিব, তাহলে এইচ এখান থেকে তাড়া দাও, তাহলে এখানে হচ্ছে তোমার ফসফেট, এখানে মাঝখানে হচ্ছে অক্সিজেন, এর এক পাশে ডাবল বন্ড ও, এক পাশে ও মাইনাস দিলে। এইবার আমি এই পাশের ছবিটা এবার আঁকি, এই স্ট্যান্ডটার ছবিটা আমি আঁকছি। এবার দেখো, তাহলে এটা 3 প্রাইম ওএইচ গেল। তো তুমি যদি ভাবো যে আমি দুই পাশেই 5 প্রাইম দিব, আচ্ছা দিই, তুমি সেম যদি এরকম করেই ছবি আঁকো, তাহলে এই যে এখানে আসছে, এই যে এখানে আসছে, এই যে এখানে আসছে, এই যে এখানে ও এইচ, এখানে তোমার CH2 বন্ড, তাহলে এই পাশে অ্যাডিনিন থাকলে এই পাশে থাইমিন বন্ড। আচ্ছা, এখানে একটা ও মাঝখানে দেওয়া হয়নি, ও বন্ড পি, ডবল বন্ড ও, বন্ড ও মাইনাস, বন্ড ও মাইনাস, ঠিক আছে। তাহলে এইবার তারপরেরটা দেই আমি, ফসফেট, ডবল বন্ড ও, মানে ও মাইনাস, ও CH2, মাঝখানে একটা ও দিয়ে দাও, এইদিকে 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 এদিকে, এখানে এইচ, তাহলে এখানে থাইমিন আছে, তো মনে করো আমি অ্যাডিনিন এখানে দিলাম, তুমি এখানে এইচ দিচ্ছ, এইচ দিলাম, এইচ দিচ্ছ, আমিও এইচ দিলাম, ওএইচ থাকবে এখানে। তাহলে যদি তুমি, আমি বলছি ডিএনএ হয় অ্যান্টি প্যারালাল, মানে এক পাশে 5 প্রাইম আর এক পাশে 3 প্রাইম, আর একদিকে 3 প্রাইম হলে আরেক দিকে 5 প্রাইম হয়, ঠিক আছে। এইবার তুমি মনে করো দুই পাশেই 5 প্রাইম ধরতে যাচ্ছ, তাহলে এই পাশে 5 প্রাইম ফসফেট আর এই পাশে 3 প্রাইম ওএইচ, যদি তুমি এমন করে ধরতে চাও, তাহলে দেখো অ্যাডিনিন আর থাইমিন কত দূরে থাকতেছে, তাহলে এদের মাঝখানে হাইড্রোজেন বন্ধনী হবে, হবেই না। তাহলে কিভাবে করলে এটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হবে, এই টোটাল স্ট্রাকচারটাকে যদি তুমি উল্টায় লেখো, এবার দেখো বাস্তবে ডিএনএ কেমন করে থাকে সেটা দেখো। তাহলে 5 প্রাইম করলে এই থাইমিনটা ওইদিকে চলে যাচ্ছে, 5 প্রাইম 3 প্রাইম করলে কিভাবে আসে দেখো। এবার এবার আমি এই সুগারের স্ট্রাকচারটাকে উল্টায় লিখবো, তাহলে আমি উল্টায় করলাম, হয়েছে গেল। এবার উল্টানো মানে এই থাইমিনটা এদিকে চলে আসলো আর তার পাশে এইচ আছে, তাহলে এটা 1 নাম্বার কার্বন। তারপর আছে কি আমার, এখানে এইচ, এখানে ওএইচ, এটা 2 নাম্বার। 3 নাম্বার পজিশনে এইটা আসবে,
তাহলে এখানে OH আর এখানে H, 6 নাম্বার পজিশনে এখানে H আর এদিকে থাকবে CH2 এরকম, ঠিক আছে। তারপর কি থাকে, ফসফেট থাকে, ফসফেটকে দিয়ে দাও, ও ও এদিকে ডবল বন্ড ও বন্ড, এদিকে O মাইনাস, আবার একটা ও, তারপর আবার নেক্সট একটা বেস আসবে, নাইট্রোজেন বেস আসবে, এমন করে দাও। এদিকে আবার CH2, এদিকে আবার ফসফেট, ডবল বন্ড ও মাইনাস H, এইদিকে H, এইদিকে O আছে, গেল। এদিকে তাহলে কি হবে, একদম পাক্কা ঠিক আছে, H, এখানে H, এখানে H, এখানে কি আছে, অ্যাডিনিন। এবার দেখো, তাহলে এইটা হচ্ছে এবার 5 প্রাইম, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম, তাই তো। এবার এই অ্যাডিনিন আর থাইমিন দেখো ঠিক পাশাপাশি চলে আসছে, বোঝা গেল। এর জন্যই ডিএনএ অ্যান্টি প্যারালাল হয়। প্যারালাল করতে গেলে তুমি হাইড্রোজেন বন্ধনী দিতেই পারবে না, হাইড্রোজেন বন্ধনী ওইদিকে চলে যাচ্ছে, মানে অ্যাডিনিন এদিকে থাইমিন এদিকে চলে আসছে, হাইড্রোজেন বন্ধনী হবে না। ডিএনএ অ্যান্টি প্যারালাল থাকে যাতে হাইড্রোজেন বন্ধনীটা তৈরি হতে পারে। আশা করি ক্লিয়ার হলো ডিএনএ কেন 5 প্রাইম টু 3 প্রাইম থাকে। তাহলে এগুলো হচ্ছে বেসিক জিনিস তোমাদের আমি শেখালাম। তাহলে অ্যাকচুয়ালি এই স্ট্র্যান্ডটা এমন দেখতে হয়। এইবার একটু বেসিক জিনিস তোমাদের আমি শেখাই। এতক্ষণ ধরে তোমরা ডিএনএটার গঠন পড়লে, একটা 5 প্রাইম আর একটা 3 প্রাইম, আর একটা স্ট্র্যান্ড হয় এমন, এমন। এইবার এটা 3 প্রাইম আর একটা 5 প্রাইম। এবার ডিএনএ আমি যে এই যে এস একটা আঁকলাম, এস মানে আমি দুইটা স্ট্র্যান্ডেরই কথা বলছি এখানে। এই একটা এস কে বলা হয় পূর্ণপাক। কি বলে? পূর্ণপাক। এই পূর্ণপাকের মধ্যে দূরত্ব কতটা হয় বলতো? এখান থেকে এই পর্যন্ত তোমার দূরত্ব হবে 34 অ্যাংস্ট্রম, বোঝা গেল? বা ন্যানোমিটারে বললে 3.4 ন্যানোমিটার, বোঝা গেল? এবার প্রত্যেকটা পূর্ণপাকের মধ্যে 10 জোড়া বেস থাকে, মানে এখানে মনে করো অ্যাডিনিন আর থাইমিন আছে এক জোড়া, এটা এক জোড়া, এরকম কতগুলো থাকবে? 10 জোড়া। আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে একটা পূর্ণপাকে 10 জোড়া নাইট্রোজেন বেস থাকে। তাহলে প্রতিটা বেস জোড়ের মধ্যে দূরত্ব কত হবে? 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। অ্যাংস্ট্রমকে ন্যানোমিটারে আনতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আর ডিএনএর দুইটা তন্তুর মধ্যে যে দূরত্ব হয় সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই ধরনের ডিএনএ কে বলা হয় বিডিএনএ। বির কোনো ফুল ফর্ম নেই, এটা হচ্ছে বিডিএনএ। বোঝা গেল বিডিএনএ কেমন গঠন থাকে? বিডিএনএ এর মধ্যে আমাদের পূর্ণপাকের দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম। দুটো, এবার পূর্ণপাকের মধ্যে 10 জোড়া বেস জোড় থাকে, প্রতিটা বেস জোড়ের মধ্যে দূরত্ব 0.34 ন্যানোমিটার। ক্লিয়ার? এইবার লবণের কোষের মধ্যে লবণের গাঢ়ত্বের উপর নির্ভর করে এই বিডিএনএটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এবার যদি তুমি কোষ থেকে, কি বললাম, যদি তুমি কোষ থেকে, তাহলে এটা হচ্ছে বিডিএনএ, আর একটা ডিএনএ পাওয়া যায় জেড ডিএনএ, আর একটা ডিএনএ পাওয়া যায় এডিএনএ। বিডিএনএ সম্বন্ধে আমরা পড়লাম। যদি তুমি কোষ থেকে জল বের করে দাও ডিহাইড্রেটিং কন্ডিশনে, বা কোষের মধ্যে যদি লবণ বেশি থাকে,
তখন তুমি বি ডিএনএ পাবে না, তখন তুমি পাবে এ ডিএনএ। ঠিক আছে? আর যদি কোনো ডিএনএর মধ্যে জিসি বেশি থাকে তখন সেই ডিএনএটা জেড ডিএনএর আকৃতি ধারণ করে। বি ডিএনএ হয় রাইট হ্যান্ডেড, RIGHT, রাইট হ্যান্ডেড হেলিক্স। ডিএনএ যে হেলিক্সটা হয় রাইট হ্যান্ডেড। লেফট ডিএনএ এর ক্ষেত্রেও রাইটই হয়, কিন্তু জেড ডিএনএ এর ক্ষেত্রে লেফট হ্যান্ডেড হয়। রাইট হ্যান্ডেড হেলিক্স মানে তুমি হাতটাকে এরকম করে ঘোরাও, যে হেলিক্সটা দেখতে পাবে সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড। আর তুমি যদি উল্টা দিকে ঘোরাও সেটা পাবে তুমি কি লেফট হ্যান্ডেড। বাকি এখানে যেমন ডায়ামিটার 20 অ্যাংস্ট্রম, এ ডিএনএ এর ক্ষেত্রে আলাদা পাবা, জেড ডিএনএ এর ক্ষেত্রে আলাদা পাবা। এখানে যেন প্রত্যেক পূর্ণপাকের মধ্যে 10 জোড়া বেস পেয়ার থাকে, এর মধ্যে আলাদা পাবা, এর মধ্যে আলাদা পাবা। এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমি এগুলো মুখস্থ বিদ্যা করে এখানে দেখাতে পারছি না তোমাদের। বোঝা গেল আশা করি ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে, বি ডিএনএ কি, জেড ডিএনএ কি, এগুলো জিনিস ক্লিয়ার হলো। এইবার তোমাদের একটা গল্প শুনেই। গল্পটা কি? এক সেকেন্ড একটু আমাকে বের করতে দাও। তোমরা এই যে ডিএনএ বি ডিএনএ যে গঠনটা পড়লে, তাহলে এই যে তোমরা এবার বাড়িতে সুন্দর করে এই যে ওয়াটসন আর ক্রিক এই ডিএনএ গঠনটা দেন। আর অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধনী, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে পাবে। হাইড্রোজেন বন্ধনী সবসময় একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেমন অক্সিজেন, তার সঙ্গে একটা হাইড্রোজেনের বন্ধনী পাবে, এবং সেই হাইড্রোজেনটা আবার একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত হবে। এই দেখো এখানে এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, আর নাইট্রোজেন নিজেও একটা ইলেকট্রোনেগেটিভ। আর জি আর সি এর মধ্যে সেম তুমি 3টা বন্ধনী পাবে। ঠিক আছে? এটা গেল। চারগফের নীতি আমরা পড়েছি, যে বি ডিএনএ আমরা পড়লাম, এ ডিএনএ পড়লাম, ডি ডিএনএ দরকার নেই, জেড ডিএনএ পড়েছি। কমপ্লিমেন্টারি ডিএনএ বা সি ডিএনএ আমরা প্রথমের দিকে পড়েছি, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই যে পার্থক্যটা, এটা তোমরা দেখবে এখানে কুণ্ডলিখিত প্রকৃতি দক্ষিণাবর্তী মানে রাইট হ্যান্ডেড, আর বামাবর্তী মানে লেফট হ্যান্ডেড। এখানে 20 অ্যাংস্ট্রম ব্যাস, জানো আমি বললাম এই যে 20, আর এই 26 আর 18। প্রতি পাকে বেস জোড় মানে একটা পূর্ণ পাকে কতগুলো বেস থাকে আমরা জানি, 10 জোড়া থাকে। দুইটা বেসের মধ্যে দূরত্ব কত? 3.4, আর এটা 2.6, এটা 3.7। এইবার ডিএনএ এর মধ্যে আমাদের দেখতে পাচ্ছ এখানে কতগুলো খাঁজের সৃষ্টি হয়েছে। এই যে দেখো, এই বড় খাঁজটা, গর্তটার নাম হচ্ছে মেজর গ্রুপ, মেজর গ্রুপ, আর এই ছোটটার নাম হচ্ছে মাইনর গ্রুপ, মাইনর গ্রুপ। এবার এই মেজর গ্রুপের সঙ্গে আমাদের হিস্টোন প্রোটিন যুক্ত থাকে, জানো ক্রোমাটিন তৈরির সময় ডিএনএ এর সঙ্গে হিস্টোন থাকে। আর মাইনর গ্রুপের সঙ্গে কোনো ডিএনএ বাইন্ডিং প্রোটিন, ডিএনএ বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়ে থাকে, যেমন আরএনএ পলিমারেজ। যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে লাগবে, একটা উৎসেচক দরকার আরএনএ পলিমারেজ। সেই আরএনএ পলিমারেজ এসে কোথায় বসবে? ডিএনএ এই মাইনর গ্রুপের মধ্যে। ঠিক আছে? তাহলে তোমরা এই মাইনর গ্রুপ নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু জেনে রাখো যে ডিএনএ মাইনর গ্রুপ আর মেজর গ্রুপ কি। এরপর ডিন্যাচুরেশন কি আমরা পড়েছি, তাপ দিলে ডিএনএ ফুলে যায়। আর জিসি ডিএনএ এর মধ্যে আমাদের কি লাগে, যত বেশি জিসি থাকবে তাকে বেশি টেম্পারেচার লাগবে খোলাতে। এই দেখো এই যে এই ডিএনএটার মধ্যে 66% জিসি আছে, তাকে খুলতে দেখো প্রায় 75 ডিগ্রি সেলসিয়াস লাগছে। আর প্রথম ডিএনএর মধ্যে 35, তাকে দেখো অল্প ওই 60 ডিগ্রিতেই প্রায় খুলে যাচ্ছে ডিএনএটা। তো এটা গেল। ডিএনএ প্রতিলিপিকরণ কেমন হয়? সেমি কনজারভেটিভ, কারণ অর্ধেক ডিএনএ প্যারেন্টাল থাকে আর অর্ধেক নতুন হয়, এটা পড়েছি আমরা। এইবার আমি তোমাদের বলতে যাচ্ছি এই যে এই গঠনটা, ডিএনএ এর এই গঠনটা আমরা এই যে এক্স রে ক্রিস্টালোগ্রাফিক একটা ইমেজ থেকে আমরা পেয়েছি। এই যে বিজ্ঞানী দেখতে পাচ্ছ 4 জন, ফ্রান্সিস ক্রিক, জেমস ওয়াটসন, উইনফ্রিড
ক্রিক ও উইলকিন্স এবং ফ্র্যাঙ্কলিন, এই উইলকিন আর ফ্র্যাঙ্কলিন এই দুইজন মিলে আমাদের এক্স রে রশ্মি দিয়ে এই গঠনটা আবিষ্কার করেছিল। আর ওয়াটসন আর ক্রিক এই গঠনটা দেখে আমাদের ডিএনএ এই স্ট্রাকচারটা আবিষ্কার করেছিল। ইউটিউবে এই ভিডিও দেখে তোমরা এটা পড়বে। এখানে কি করেছিল, ডিএনএর স্ট্যান্ডটাকে তার মধ্যে দিয়ে এক্স রে পাঠিয়েছিল এবং এক্স রে ডিএনএর মধ্যে যে অ্যাটমগুলো সেই এক্স রেকে বিভিন্ন দিকে বিচ্ছুরিত করেছিল। তারপর এই যে এক্স রে প্লেট, তার মধ্যে এই গঠনটা তোমরা পাবে। এবার এই গঠনটা দেখে বিজ্ঞানী ওয়াটসন ক্রিক এই স্ট্রাকচারটা বানিয়েছিল, যার জন্য তারা চারজনই নোবেল পুরস্কার পান এইটা দেখার জন্য। ঠিক আছে, এবার তোমরা অবশ্যই এই যে ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকে, আমি এখানে দেখাচ্ছি না নাহলে কপিরাইট চলে আসবে, তো তোমরা অবশ্যই একটা ভিডিও আছে আমি তোমাদের দেখালাম যে জানি না চ্যানেলটার নাম কি, হোয়াট ডিড ফটোগ্রাফ 51 রিভিল অ্যাবাউট ডিএনএ স্ট্রাকচার অফ ডিএনএ। তোমরা এই ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই স্ট্রাকচারটা দেখে কিভাবে বুঝতে পেরেছে যে ডিএনএটা এরকম দেখতে। আশা করি বোঝা গেল, গিয়ে দেখবে তাহলে বোঝানো পসিবল, আদারওয়াইজ আমি এটা বোঝাতে পারবো না তোমাদের। তাহলে ডিএনএ সম্পর্কিত আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। যতটুকু দরকার ক্লাস 11-এর জন্য ততটুকু আমি পড়িয়ে দিয়েছি। বাড়িতে পড়ো ভালো করে, আশা করি অনেক কিছু শিখতে পারবে। এই যে দেখো এই স্ট্রাকচারটা, এইটুকু দেখে ভাবো এই স্ট্রাকচারটা বানিয়েছে, কতটা ট্যালেন্টেড সেই লোকগুলো। এইবার আমরা পড়বো আরএনএ সম্পর্কে। এই যে বইয়ের মধ্যে নিশ্চয়ই এরকম করে দেওয়া আছে আরএনএ, জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ, এগুলো নিয়ে পড়বো। চলো এবার তাহলে নিউক্লিক অ্যাসিডের একটা ক্লাস শেষ হলো, সেটা হচ্ছে ডিএনএ। এবার আমরা পড়বো আরএনএ নিয়ে। আরএনএ দুই ধরনের হয়, একটা জেনেটিক আর এটা হচ্ছে নন জেনেটিক। ঠিক আছে, জেনেটিক আরএনএ সাধারণত ভাইরাসদের ক্ষেত্রে পাওয়া যায়, যেমন এইচআইভি ভাইরাস, তাদের আরএনএর মধ্যে জিন থাকে। আর যখন আরএনএর মধ্যে কোনো জিন থাকবে না তখন তাদেরকে বলবো নন জেনেটিক, যেমন আমাদের এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। ঠিক আছে, এগুলো নিয়ে একটা করবো। আমি একটু ভিডিওটা দেখি যে ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু। 57 মিনিট হয়েছে, আশা করি ক্লাসটা 1.5 ঘন্টার মতো চলবে। এবার আমরা এক এক করে একটা এমআরএনএ সম্বন্ধে জানবো। সবার প্রথমে আমরা আরআরএনএটাই পড়ি। তোমরা জানো আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোম তৈরিতে এটা সাহায্য করে। আমাদের দেহে যে সমস্ত আরআরএনএ থাকে সেটা হচ্ছে 5S আরআরএনএ, 5.8S আরআরএনএ, 23S আরআরএনএ, আর এটা হচ্ছে 28S আরআরএনএ। এই আরআরএনএগুলো আমাদের দেহে পাওয়া যায়, যা রাইবোজোম তৈরিতে সাহায্য করে। এবং আরআরএনএ সবচেয়ে বেশি স্টেবল হয় কারণ এর মধ্যে জিসি অনেক বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, এটা বুঝে নিও। এবার ডিএনএ আর আরএনএ স্ট্রাকচার কিন্তু সেমই হয়। আরএনএর ক্ষেত্রেও প্রথম 5' আর 3' দিক থাকে এবং এর মধ্যেও সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার এরকম করে থাকে। শুধুমাত্র এখানে নাইট্রোজেন বেস ডিএনএ মানে আরএনএর মধ্যে যে সুগারগুলো কি থাকবে, এই 2 নাম্বার পজিশনে কি থাকবে, OH থাকবে। তাহলে এখানে কি থাকবে, নাইট্রোজেন বেস, মনে করো অ্যাডিনিন। তাহলে সুগারের সঙ্গে বেস থাকে, মনে করো অ্যাডিনিন, মনে করো এখানে গুয়ানিন, মনে করো এখানে আছে আমাদের সাইটোসিন। শুধু আরএনএর মধ্যে কে থাকবে না, থাইমিন থাকবে না, তার পরিবর্তে কি থাকবে, ইউরাসিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার থাইমিনও থাকে, দেখো। তাহলে এখানে H আর এদিকে আমাদের আছে কে, ফসফেট গ্রুপ। তাহলে CH2
ও পি এরকম করে। আমি আঁকবো পরে স্ট্রাকচারটা আরএনএ গঠনের, পরে দেখাচ্ছি আমি। এবার এই এমআরএনএ যদি তোমাদের আমি ছবি দেখাই, এমআরএনএ এরকম দেখতে হয়, 5 প্রাইম দিক থাকে আর 3 প্রাইম দিক থাকে। এর এমআরএনএর প্রথম অংশটাকে বলা হয় 5 প্রাইম ক্যাপ, তারপর এটাকে বলা হয় 5 প্রাইম ইউটিআর, আনট্রান্সলেটেড রিজিয়ন। এই রিজিয়নের খুব একটা কাজ নেই, বলছি কি কাজ আছে। তারপরে অঞ্চলটাকে বলা হয় কোডিং অঞ্চল, এটাকে আমরা কি বলবো, কোডিং অঞ্চল। তারপরের অঞ্চলটাকে আমরা বলবো 3 প্রাইম ইউটিআর, আনট্রান্সলেটেড রিজিয়ন 3 প্রাইম। তারপর এটাকে আমরা বলবো এদিকে অ্যাডিনিন অনেক বেশি পরিমাণে থাকে, এটাকে আমরা বলবো 3 প্রাইম পলি এ টেইল। ঠিক আছে, এরকম হচ্ছে গঠন। এইবার কোডিং অঞ্চলে আমাদের থাকে কোডন। কি জিনিস তাহলে কোডিং অঞ্চলে কি থাকে, কোডন। আমি যদি এইটুকু জায়গারই ছবি আঁকি শুধু কোডিং অঞ্চলটার, এমন এই শুরুতে থাকে যে কোডনটা তার নাম হচ্ছে AUG, সবসময় এই থাকবে। এটাকে বলা হয় ইনিশিয়েটর কোডন। ইনিশিয়েটর কোডন, বাংলায় বলে প্রারম্ভিক কোডন। প্রারম্ভিক কোডন, বোঝা গেল? তারপরে কোডন দিয়ে ভর্তি থাকবে এরকম করে, GCC, UAC, TTT, এরকম করে চলতেই থাকে কোডিং অঞ্চলে কোডন। এখানে এই তিনটা বেসকে একসঙ্গে বলে কোডন, তিনটা বেসকে একসঙ্গে কি বলবো, কোডন। এবং লাস্টে থাকে সমাপ্তি কোডন। সমাপ্তি কোডন কি কি হতে পারে, UAA, UGA, UAG, এই তিনটাকে বলা হয় সমাপ্তি কোডন। এদের মধ্যে যে কোনো একটা থাকলে আরএনএটার থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটা ওখানেই শেষ। তাহলে এই তিনটাকে আমরা কি বলবো, সমাপ্তি কোডন, বোঝা গেল? তারপর বাকি আনট্রান্সলেটেড রিজিয়ন আর পলি এ টেইল। 5 প্রাইম ক্যাপ কেন বলে, কারণ এই 5 প্রাইম দিকে একটা বিশেষ টাইপের গুয়ানিন থাকে। গুয়ানিনের এটা তো 7 নাম্বার পজিশন, এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তার জন্য এটাকে বলে 5 প্রাইম ক্যাপ। 5 প্রাইম ইউটিআর এর কাজ কি, প্রোটিন, আরএনএ থেকে তো প্রোটিন তৈরি হয়, সাধারণত রাইবোজোম এই জায়গাটায় এসে বসে, তারপর আস্তে আস্তে এদিকে এদিকে যায়। তো 5 প্রাইম ইউটিআর এর কাজ হচ্ছে রাইবোজোম বাইন্ডিং সাইট হিসেবে কাজ করে, যেখানে রাইবোজোম এসে যুক্ত হয়। 3 প্রাইম ইউটিআর এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষটাকে কন্ট্রোল করা, এবং 3 প্রাইম এ টেইল এর কাজ হচ্ছে আমাদের আরএনএটাকে বিভিন্ন উৎসেচকের হাত থেকে রক্ষা করা। ক্যাপেরও কাজ সেম, বিভিন্ন উৎসেচকের হাত থেকে রক্ষা করা। পলি এ টেইল এর কাজও সেম। তাহলে এটা হচ্ছে তোমার আরএনএ, এমআরএনএ ছবি। মেসেঞ্জার কেন বলে, কারণ এই এমআরএনএ তৈরি হয় কোথা থেকে, ডিএনএ থেকে। তো ডিএনএ এর মেসেজটা আরএনএ কে দেয়, আর আরএনএ থেকে এই এমআরএনএ থেকে আমাদের কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষে একটা এমআরএনএ থেকে একটাই প্রোটিন তৈরি হয়, মানে একই ধরনের প্রোটিন তৈরি হয়। কিন্তু প্রোক্যারিওটদের ক্ষেত্রে একটা এমআরএনএ থেকে একাধিক প্রোটিন তৈরি হতে পারে। আমাদের এমআরএনএ কে তাই বলা হয় মনোসিস্ট্রনিক এমআরএনএ। প্রোক্যারিওটদের ক্ষেত্রে এটাকে বলা হয় কি, পলিসিস্ট্রনিক আরএনএ। আমি তোমাদের ছবি দেখাই। তাহলে এই যে দেখো ক্যাপটা কেমন হয় অ্যাকচুয়ালি দেখতে, এই যে 7 মিথাইল গুয়ানোসিন দেখো লেখা আছে, এটাকে বলে 5 প্রাইম ক্যাপ। অনেক বড় জিনিস, কিভাবে তৈরি হয় এগুলো আমি দেখাতে যাবই না। আর শেষের দিকে কে থাকে, পলি এ টেইল, এই যে অনেক অ্যাডিনিন থাকে। ঠিক আছে, কিভাবে তৈরি হয় এগুলো পরে বড় বয়সে যাবা তখন শিখবা, আমি এখন যাব না। আর আমি এই যে বললাম আমাদের ক্ষেত্রে একটা এমআরএনএ থেকে AUG দিয়ে স্টার্ট হয়, আর একটাই প্রোটিন তৈরি হয়, এই যে স্টপ কোডন। কিন্তু প্রোক্যারিওটদের ক্ষেত্রে একটা এমআরএনএ থেকে অনেকগুলো কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়।
তাই আমাদের মনোসিস্ট্রনিক, ওদের পলিসিস্ট্রনিক। আরও যদি দেখাই তোমাদের আমি এবার, এই যে দেখো, তাহলে এই যে দেখো ডিএনএ ছবি, এটা ডিএনএ এর মধ্যে যা আছে তার ঠিক উল্টা আমাদের কি তৈরি হবে, আরএনএ। আরএনএ এই এক একটাকে কি বলবো, কোডন। এই কোডনগুলোর উপর নির্ভর করে আমাদের অ্যামিনো অ্যাসিড শনাক্ত হয়। এক একটা কোডন এক একটা অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে যেখানে 6টা 4টা কোডন একই অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে। তো আমাদের এরকম কোডন থাকে 64টা। এই যে দেখো, ক্লাস 12-এ গিয়ে শিখবে জেনেটিক কোড, এই যেরকম করে এই 64টা হচ্ছে আমাদের কোডন থাকে। তাদের মধ্যে 3টা স্টপ কোডন আর একটা থাকে প্রারম্ভিক কোডন। এই যে প্রারম্ভিক কোডন AUG আমি বলেছি, এই সবসময় মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে। এই দেখো, তাহলে এখানে মিট লেখা আছে না, মিট মানে হচ্ছে মিথিওনিনকে শনাক্ত করে। তাহলে এই যে দেখো, যখন একটা প্রোটিন তৈরি হবে, এই কোডনটা থেকে ট্রিপ্টোফ্যান তৈরি হবে, এই কোডনটা থেকে ফিনাইলঅ্যালানিন, এরপর একটা গ্লাইসিন, এরপর একটা সেরিন। এগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে ভালো করে দেখবে। এখন যা শেখানোর জন্য কোডিং অঞ্চলে কি থাকে, কোডন থাকে, বাস গল্প শেষ। এবার গেল, এবার আমরা পড়বো টিআরএনএ সম্পর্কে। তাহলে এমআরএনএ পড়লাম, আরআরএনএ পড়লাম, এবার আমরা পড়বো টিআরএনএ। একটা টিআরএনএ এমন দেখতে হয়। এমন টিআরএনএ এর এটা হয় 5 প্রাইম দিক, এটা হয় 3 প্রাইম দিক, আর এই ফোলা ফোলা অংশগুলো এগুলোকে বলে লুপ। এটাকে বলে টি সাই সি লুপ। এটাকে বলে অ্যান্টি কোডন লুপ। এটাকে বলে ডি লুপ, ডি লুপ। এটাকে বলে অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইট। AUG আছে তো, তাহলে আমি এখানে করে দিই UAC, UAC। তাহলে এই তিনটাকে আমরা কি বলবো, অ্যান্টিকোডন। এই তিনটাকে বলবো অ্যান্টিকোডন। আর এটাকে বলবো পরিবর্তনশীল বাহু বা ভ্যারিয়েবল লুপ, ভ্যারিয়েবল লুপ। ডিফারেন্ট টিআরএনএ এর ক্ষেত্রে এই লুপটা ডিফারেন্ট সাইজের হয়। এইবার ডি লুপ কেন বলে এটাকে, এখানে যে একটা বিশেষ ধরনের নাইট্রোজেন বেস পাওয়া যায়, ওটার নাম হচ্ছে ডাই হাইড্রো ইউরিডিন। ছবি যদি দেখাই, এই যে 5 নাম্বার আর 6 নাম্বার পজিশনে 2টা হাইড্রোজেন আছে। এটা হচ্ছে ডাই হাইড্রো ইউরিডিনের ছবি। এরপরে যে আমি তোমাদের এই টি সাই সি, দেখো আরএনএ হওয়া সত্ত্বেও থাইমিন আছে, তাহলে এটা দেখবে জিনিসটা। এখানে যে এই সাই চিহ্নটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে সিউডো ইউরিডিন। সিউডো ইউরিডিন নামক অস্বাভাবিক বেস থাকে। বিজ্ঞানীরা বলে এই অস্বাভাবিক বেসগুলো টিআরএনএ কে একটা বিশেষ গঠন দিতে সাহায্য করে। কি গঠন সাহায্য করে জানি না। তাহলে গেল ডাইহাইড্রো ইউরিডিন আর সিউডো ইউরিডিন। এই সিউডো ইউরিডিনে কি থাকে, এই যে এটা হচ্ছে নরমাল ইউরিডিনের ছবি। সিউডো ইউরিডিনে এই রাইবোজ সুগারটা 1 নম্বরে যুক্ত না হয়ে 5 নম্বরে চলে যায়, 5 নম্বরে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিউডো ইউরিডিন। আর এই অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইটে একটা বিশেষ সিকোয়েন্স পাওয়া যায়, এটাকে বলে ACC। ACC এটাই তো, না 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 না, এটা উপরে আছে, ACC এরকম গঠন পাওয়া যায়। আমরা ভালো করে বলি CCA, কারণ 5 প্রাইম এটা, এটা 3 প্রাইম দিক। এই 3 নাম্বার এর সঙ্গে আমাদের একটা করে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তার জন্য এটাকে বলে অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টিআরএনএ এর ছবি। প্রোটিন সংশ্লেষে এটা সাহায্য করে, কারণ এই টিআরএনএ
কি বলে ভালো নাম, ট্রান্সফার আরএনএ। এই হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করে এক জায়গা থেকে এক জায়গায়। কোথায় ট্রান্সফার করে? ওই রাইবোজোমে নিয়ে আসে। এবার এই টিআরএনএ গিয়ে কোথায় বসবে? এমআরএনএ এর সঙ্গে গিয়ে বসবে। এমআরএনএ এর সঙ্গে বসবে, বিশেষ করে কার সঙ্গে? এমআরএনএ এর কোডনের সঙ্গে। মনে করো এখানে AUG আছে, তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধনই হবে। এরকম করে বসে। নির্দিষ্ট কোডন নির্দিষ্ট অ্যান্টিকোডনকে শনাক্ত করে। অন্য টিআরএনএ এসে এখানে বসতে পারবে না। তাহলে এই অ্যামিনো অ্যাসিডটা কি হবে আমাদের? মিথিওনিন। বোঝা গেল? তো পরীক্ষায় যদি আসে কোন আরএনএ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে, অ্যাডাপ্টার টিআরএনএ। অ্যান্টিকোডন কোন আরএনএ এর মধ্যে পাওয়া যায়? টিআরএনএ এর মধ্যে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কিছু জিনিস আমি তোমাদের দেখিয়ে দিলাম, বইয়ের মধ্যে পাবে। এটাকে বলে টিআরএনএ ক্লোভার লিফ মডেল, কারণ এরকম গাছের এই ক্লোভার গাছের পাতার মতো দেখতে হয়। আর টিআরএনএ ত্রিমাত্রিক গঠন এরকম এল এর মতো দেখতে হয়। তার পরীক্ষা মনে রাখবে টিআরএনএ ত্রিমাত্রিক গঠন কেমন হয়? এল এর মতো। এবার একটা জিনের মধ্যে সব জায়গায় যে আমি বললাম যে সব অংশই যে কাজ করে তা না, যেগুলো কাজ করে এগুলোকে এক্সন বলি, সবুজগুলো এক্সন, এখানে ধূসর রঙের গুলো হচ্ছে ইন্ট্রন। তো একটা অপরিণত এমআরএনএ এর মধ্যে, ডিএনএ এর মধ্যে ইন্ট্রন এক্সন উভয় থাকে, প্রি এমআরএনএ এর মধ্যে ইন্ট্রন এক্সন উভয় থাকে, কিন্তু একটা পরিণত এমআরএনএ এর মধ্যে কোনো রকম ইন্ট্রন থাকে না। দেখো শুধুমাত্র সবুজগুলো আছে, এক্সন। আর যে প্রক্রিয়ায় আমরা ইন্ট্রনগুলোকে তাড়াই দিই তাকে বলা হয় স্প্লাইসিং। এই যে দেখো, এই স্প্লাইসিং প্রক্রিয়ায় ইন্ট্রনকে তাড়াই দিচ্ছি আর এক্সনকে যোগ করছি। এখানে সাহায্য করে একটা বিশেষ আরএনএ, ওটাকে বলে SNRNA। ঠিক আছে? একটা আরএনএ আছে, এটাকে বলে গাইড আরএনএ। এই যে দেখো জিআরএনএ লেখা আছে। এই হচ্ছে আরএনএ এডিটিং এ সাহায্য করে। এখানে দেখো এই ইউরাসিলটার পাশে একটা গুয়ানিন আছে। এই গাইড আরএনএ কি করে বলো তো? এই দেখো ইউরাসিলের পাশে আরেকটা ইউরাসিল ঢুকিয়ে দিল। গাইড আরএনএ কে মডিফাই করতে সাহায্য করে। কিভাবে করে আমি একদমই যাব না, ক্লাস 11-এ এত কিছু প্রয়োজনীয় নেই, আমি যতটা দরকার সেটা বলে দিলাম। প্রোক্যারিওটদের ক্ষেত্রে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, সেটা একটা কোষের মধ্যেই হয়, কোনো রকম অঙ্গাণু নেই, তো সাইটোপ্লাজমের মধ্যেই হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসেই হয়, রেপ্লিকেশন নিউক্লিয়াসের মধ্যেই হয়, তারপর সেটা এমআরএনএটা নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে চলে আসে, সেখানে গিয়ে কিন্তু ট্রান্সলেশন হয়। ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন নিউক্লিয়াসের ভিতরে হয়, কিন্তু ট্রান্সলেশন নিউক্লিয়াসের বাইরে হয়, মেনলি সাইটোপ্লাজমের মধ্যে হয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। জিনিসগুলো দেখবে, বুঝবে এবং বই পড়বে। বই না পড়লে কিন্তু কিছু হবে না। তুমি এই ক্লাস দেখার পর যদি বই না পড়ো, কিচ্ছু লাভ নেই কোনো। তো বই পড়ো, বাকি পরীক্ষায় কি আসবে না আসবে সেটা পরে দেখা যাবে। তোমরা ভিডিও দেখো এবং বই পড়ো, 100% কমন পাবে। থ্যাংক ইউ।